হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমাদের যে কালকের যে থার্ড শিফট হয়েছিল, সেই থার্ড শিফটের উপর বেস করে আমি তোমাদের এক্সপেক্টেড পেপার করাচ্ছি। এই টাইপের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় এখন জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ একটু ইনডেপথ কনসেপ্ট এইবার আরম্ভ হচ্ছে এবং যাচ্ছে, অর্থাৎ আমরা এক্সাম প্যাটার্নে সামান্য চেঞ্জ দেখতে পাচ্ছি। বায়োলজি যেমন তোমরা দেখতে পাচ্ছিলে যে তোমাদের যে একদম জিকে বেসড বায়োলজি, জিকে বেসড বলতে আমি বলছি যে আগেরবার যেরকম ফিগার বেসড ব্যাপক ডিপ কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, বড় একটা স্টেটমেন্ট দিয়ে নিচে তার অপশানগুলোও বড় বড়, এরকম বায়োলজিতে কম দেখা যাচ্ছে। ঠিক আছে, কেমিস্ট্রিতেও তাই, তবে কেমিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যালেন্সিং রিয়াকশন কিন্তু কালকে ফার্স্ট জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, সুতরাং বুঝতে পারছো এবার আস্তে আস্তে প্যাটার্ন কিন্তু একটু ডিপের দিকে যাচ্ছে। আর আমরা এটা চিরকালই দেখেছি, যখন ফার্স্টের দিকে শিফটগুলো থাকে তখন ইজি টু মডারেট হয়, আর লাস্টের দিকে শিফটগুলোতে মডারেট টু হার্ড যায়। তবে সব প্রশ্ন ওরকম ডেফিনেটলি হয় না, আমি কয়েকটা কোশ্চেন্সের জন্য বলছি। যেমন যদি 25টা কোশ্চেন্স তোমাদের এখানে থাকে, তার মধ্যে আমরা বলতে পারি যে মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন আমরা দেখতে পাবো সেটা মডারেট টু হার্ড যাবে। ঠিক আছে, আর আমরা যদি দেখি যে বাকি কোশ্চেন্সগুলো কিন্তু সেটা ইজি টু মডারেট যায়। ঠিক আছে, ইজি টু মডারেট যায়, অর্থাৎ একটা রেঞ্জের ওপর কাজ করে। আর আমাকে যারা মানে ডাইরেক্ট যারা বলে, তারা এটা কখনোই বলে না যে স্যার ইজি হয়েছে, তারা বলে স্যার মডারেট হয়েছে। তার মানে তুমি ভালো করে ভাবো, তোমার যেটা বাড়িতে বসে ইজি লাগে সেটা কিন্তু এক্সাম হলে মডারেট ডেফিনেটলি লাগবে, কারণ ওখানে প্রেশার থাকে, ওখানে চিন্তার যে ধরন সেটা থাকে, তুমি জার্নি করে যাও, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, আর মডারেট টু যেটা তোমার বাড়িতে মডারেট লাগবে সেটা কিন্তু ওখানে তোমার হার্ড লাগবে, এইটা আমার বক্তব্য। অতএব তুমি তোমার বাড়িতে সব জিনিসকে ইজি রাখো, তাহলে ওখানে গিয়ে তোমার সেটা মডারেট ফিল হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে রিয়েলিস্টিক জিনিস আমি তোমাদের যেটা বললাম। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে যারা থার্ড শিফট পরীক্ষা দিয়ে এসছে, তাদের মধ্যে 4 জনের সঙ্গে কথা হয়েছে, একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তারা আমাকে বলেছে স্যার আমার মডারেট টু হার্ড লেগেছে, কোনোভাবেই আমার ইজি তো লাগেনি, প্রশ্ন জানা থাকলেও। সে বলছে আমি অ্যান্সার করে আসছি তৎসত্ত্বেও, কারণ অনলি অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট না, অ্যান্সার করতে চিন্তা করতে তোমার টাইম কত লাগছে সেটাও ইম্পর্টেন্ট। টাইম একটা বিশাল বড় ফ্যাক্টর, তোমরা জাস্ট করার দিকে নজর দিচ্ছ, করার দিকে নজর দিলে হবে না, কতটা সময়ে করতে পারছো, কত কম সময়ে করতে পারছো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে বলছে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে নিকটবর্তী বস্তুকে দেখার জন্য চোখের লেন্স মোটা হয়। তো আমরা জানি যে যখন নিয়ার বাই জিনিসকে আমরা দেখি তখন আমাদের লেন্স কিন্তু স্থূল হয় বা মোটা হয়। ঠিক আছে, আর যখন আমরা দূরের জিনিসকে দেখি, দূরের অর্থাৎ ডিস্ট্যান্ট অবজেক্টকে দেখি, তখন আমাদের লেন্স কিন্তু কী হয়, পাতলা হয়ে যায়। ঠিক আছে, লেন্সের এই যে দূরের জিনিস আর কাছের জিনিস দেখার জন্য মোটা বা পাতলা হওয়ার যে ক্ষমতা, এটাকে আমি তোমাদের কালকেও যে আমার যে এক্সপেক্টেড ভিডিও এসেছিলো তাতে আমি বলেছিলাম, সেটাকে কী বলা হয়, একে বলা হয় অ্যাকোমোডেশন। এর ওপর বেস করেও কিন্তু 2018-19 প্রচুর প্রশ্ন, 2019 যেটা 2022 পরীক্ষা হয় তার উপর বেস করে প্রচুর প্রশ্ন কিন্তু এখানে পড়েছে, অ্যাকোমোডেশন কাকে বলা হয়। ঠিক আছে, দূরের জিনিসকে অ্যাকোমোডেশন কাকে বলা হয় এর ওপর বেস করেও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া যেতে পারে। শুধুমাত্র এইটাকেই অ্যাকোমোডেশন বলা হয় না, 4টে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে দূরের জিনিসকে দেখার জন্য তুমি মোটা করলে নাকি কাছের জিনিসকে দেখার জন্য তুমি রোগা করলে, এরকম অনেক প্রশ্ন দেবে, তোমাদের কিন্তু গুলিয়ে যাবে। তো মনে রাখবে, নিয়ার বাইকে দেখার জন্য অলওয়েজ মোটা রাখতে হয়, আর দূরের জিনিসকে দেখার জন্য অলওয়েজ কী রাখতে হয়, দেখতে পাচ্ছ আশা করি, সরু রাখতে হয়। ঠিক আছে, আর মনে রাখবে মোটা লেন্সের কিন্তু কনভার্জিং পাওয়ার বেশি হয়, এটা ইম্পর্টেন্ট। মোটা জিনিসের কি হয়, কনভার্জিং পাওয়ার, মানে কি কনভার্জ করার ক্ষমতা, অর্থাৎ অভিসারণ ক্ষমতা কি হয়, অভিসারণ ক্ষমতা হাই হয়, অভিসারণ পাওয়ার, অভিসারণ পাওয়ার কি হয়, হাই হয়। কিন্তু ফোকাল লেন্থ কিন্তু লো হয়, এরকে ফোকাল লেন্থ কী হয়, লো হয়। এর সঙ্গে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। এটা কোথা থেকে আসে, এফ ইকুয়াল টু 1/d থেকে আসে। তোমরা দেখতে পাচ্ছ ডি কিন্তু এফের ব্যস্তানুপাতিক হয়, ডি কিন্তু এফের, বা ডি ইকুয়াল টু 1/f এভাবেও লিখতে পারো, বইতে তোমাদের উল্টো লেখা থাকে, ডি ইকুয়াল টু 1/f এভাবেও ধরতে পারো। ডি কিন্তু ডায়াপ্টার অর্থাৎ পাওয়ার কিন্তু এফের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ অভিসরণ ক্ষমতা যখন বাড়বে তখন ফোকাল লেন্থ ডেফিনেটলি কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে, আর দূরের ক্ষেত্রে আমরা কি জানি, অভিসরণ পাওয়ার কমাতে হয়, অভিসারণ পাওয়ার কী করতে হয়, কমাতে হয় এক্ষেত্রে। তো এক্ষেত্রে কী হয়, অভিসারণ পাওয়ার কম থাকে আর ফোকাল লেন্থ বেশি থাকে। ঠিক আছে, আগের দিন আমি এই কোশ্চেনটা করানোর সময় আমি এটা ডিটেলে বলিনি, কিন্তু ঘটনা হচ্ছে এর উপর বেস করে দেখা গেল তোমাদের প্রশ্ন পড়তে পারে। তো অভিসারণ পাওয়ার এবং ফোকাল লেন্থ, ঠিক আছে, অভিসারণ পাওয়ার যখন কম তখন ফোকাল লেন্থ বেশি, সেম এই ব্যাপারে হয়। এবার এখানে কি বলেছে দেখো, ফোকাস দূরত্ব বাড়ানোর জন্য, টু ইনক্রিজ দ্য ফোকাল লেন্থ, ডেফিনেটলি এটা কারেক্ট। ফোকাল লেন্থকে বাড়ানোর জন্য না, ফোকাল লেন্থকে বাড়ানোর জন্য নয়, এর ফোকাল লেন্থ কম হয় সিলেরি মাসেল সংকোচনের কারণে, রেটিনার ছবি উল্টো করার জন্য, পিপলের সংকোচনের জন্য। অ্যান্সার আমাদের কী হবে, দেখো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এর সঙ্গে যুক্ত আরেকটা জিনিস আছে যেটা বলে দিই,
কত ডিপ কোশ্চেন্স করেছে ভাবো। এটাকে আমি ডিপ কোশ্চেন্সই বলবো, কারণ মেজরিটি অফ দ্য স্টুডেন্ট কী করে এই পোর্শনগুলোকে বাদ দিয়ে যায়। অভিসারণ পাওয়ার যখন তুমি বাড়াচ্ছ তখন তুমি লেন্সকে কী করছো, লেন্সকে তুমি কী করছো, মোটা করছো। আর মোটা করার জন্য তোমাকে কী করছে, ফোকাল লেন্থ বাড়ছে। আর তুমি মোটা কখন করছো, যখন সিলিয়ারি মাসেল কন্ট্র্যাক্ট হচ্ছে। সিলিয়ারি মাসেল কী হচ্ছে, কন্ট্র্যাক্ট হচ্ছে, অর্থাৎ সংকুচিত হচ্ছে। আর তুমি রোগা কখন করছো, যখন সিলিয়ারি মাসেল কী হচ্ছে, স্ট্রেসড হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যখন সিলিয়ারি মাসেল টাইট হচ্ছে। ঠিক আছে, সিলিয়ারি মাসেল টাইট কখন হচ্ছে, যখন লিগামেন্ট টাইট, লিগামেন্ট স্ট্রেসড হচ্ছে। আমার একটু ভুল হয়েছে বলা। সিলিয়ারি মাসেল কিন্তু সংকুচিত হবে আর লিগামেন্ট কিন্তু কী হবে, লুজ হবে। সিলিয়ারি মাসেল যেই সংকুচিত হবে তখন লিগামেন্ট হবে লুজ। আর সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্সড হবে, অর্থাৎ একটু তোমাদের রিল্যাক্স মোডে থাকবে, তখন লিগামেন্ট হবে টাইট। ঠিক আছে, এই জায়গায় সিলিয়ারি মাসেল কী হয়, তোমাদের টাইট হয়ে যায়। ঠিক আছে, কী হয় তোমাদের, মানে লিগামেন্ট তোমাদের টাইট হয়, তো সিলিয়ারি মাসেল কী হবে, তোমাদের রিল্যাক্সড হবে। এই জায়গায় সিলিয়ারি মাসেল কী করবে, তোমাদের রিল্যাক্সড হবে। এটা মনে রাখবে। কি বললাম, সিলিয়ারি মাসেল কী হবে, তোমার রিল্যাক্স হবে। এখানে সংকুচিত করে দিয়েছি, কন্ট্রাক্টেড মানে কি সংকুচিত, তো লিখে রাখো এখানে এই জায়গায়। সিলিয়ারি মাসেল কী আছে, সংকুচিত আছে, সংকুচিত। আর এই জায়গায় সিলিয়ারি মাসেল কী আছে, রিল্যাক্সড আছে, রিল্যাক্সড। ঠিক আছে, সিলিয়ারি মাসেল কী হবে, রিল্যাক্সড হবে। তাহলে অ্যান্সার তোমাদের কোনটা হবে বলো এখানে, এইটা সিলিয়ারি মাসেল সংকোচনের কারণে, ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসেল। ঠিক আছে, সিলিয়ারি মাসেল যখন কন্ট্রাক্টেড হয়, যখন সিলিয়ারি মাসেল সংকুচিত হয়, তখন কিন্তু লিগামেন্ট লুজ হয়ে যায়। লিগামেন্ট যেই লুজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই লেন্স মোটা হয়ে যাবে। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে যদি বলতো ফোকাস দূরত্ব কমানোর জন্য তাহলে অ্যান্সার হতো, কিন্তু কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে, কারণ সিলিয়ারি মাসেলের জন্যই এটা অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশন কার হয়, সিলিয়ারি মাসেলের হয়। ঠিক আছে, ডিপ কোশ্চেন্স এটাকে আমি বলবো। চলো পরেরটাতে। নেক্সট কোশ্চেন্স, টেথোস্কোপে রোগীর হৃদস্পন্দন রোগীর কানে মানে ডাক্তারের কানে কিভাবে পৌঁছায়। আমি তোমাদের বলেছিলাম যে টেথোস্কোপের যে পাইপলাইন থাকে তার মধ্যে দিয়ে যখন শব্দ যায় তখন শব্দ কী হয়, হার্টবিটের শব্দ এখানে গিয়ে ধাক্কা মারে, তারপর কী করে এইখানে গিয়ে ধাক্কা মারে, তারপর কী করে ফার্দার এখানে গিয়ে ধাক্কা মারে, ফার্দার কী করে এখানে গিয়ে ধাক্কা মারে, তারপর ফার্দার কী করে এখানে গিয়ে ধাক্কা মারে, তারপর এখানে গিয়ে ধাক্কা মারে, এবং এই করতে 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 কী করে কানে গিয়ে পৌঁছায়। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা কী ধরনের পদ্ধতি, এটা হচ্ছে মাল্টিপিন রিফ্লেকশন অফ সাউন্ড। এটা কিন্তু রিভারবারেশন নয়। ঠিক আছে, দিস ইজ নট রিভারবারেশন বা অনুরণন। ঠিক আছে, রিভারবারেশনের বাংলা হচ্ছে অনুরণন। তো রিভারবারেশন কিন্তু এটা নয়, এটা মনে রাখবে, এটা কিন্তু রিভারবারেশন নয়, এটা হচ্ছে কি রিভারবারেশন, বানান ভুল হয়েছে, REVERBERATION, রিভারবারেশন। এটা কিন্তু রিভারবারেশন বা অনুরণন, অনুরণন। ঠিক আছে, এটা কিন্তু রিভারবারেশন বা অনুরণন নয়। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল রিফ্লেকশন অফ সাউন্ড, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে মধুমক্ষী পালন অর্থাৎ বি কিপিং কে কোনটার পাওয়ার জন্য ব্যবহার করা। তো আমরা সবাই জানি যে বি কিপিং কিন্তু আমাদের মধু বা হানি পাওয়ার জন্য ব্যবহার করা। এই যে বি কিপিং এর অ্যাকচুয়াল সায়েন্টিফিক নেম হচ্ছে এপি কালচার, এটা মনে রাখবে। কী বলা হয় একে, একে বলা হয় এপি কালচার। ঠিক আছে, বি কিপিংকে কী বলা হয়, এপি কালচার বলা হয়। যেমন রেশম চাষকে কী বলা হয়, রেশম চাষ, এটাকে বলা হয় সেরিকালচার। ঠিক আছে, কোথা থেকে দেওয়া হয়েছে এটা, তোমাদের খাদ্যে প্রক্রিয়াকরণ যে পদ্ধতি আছে সেখান থেকে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি 2-3টে করে কোশ্চেন্স আসছে, তো আমি তোমাদের এটাকে ফ্রিতে করিয়ে দেবো। ঠিক আছে, আজকে তো এপি কালচার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এপি কালচার কোথা থেকে আসছে, এপিস কোথা থেকে আসে, এপিস হচ্ছে ল্যাটিন নেম ফর বি। ঠিক আছে, এপিআরই, এপিস এগুলো সব বি কালচারের সঙ্গে যুক্ত। যেমন তোমাদের রেশম মথ, রেশম মথের যে বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে, রেশম চাষ রেশম মথের কারণে করা হয়। রেশম মথের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে বোমবাক্স মেরি। ঠিক আছে, বোমবাক্স কয়দন্তস্বয়, বোমবাক্স মরি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, কারণ এর উপর বেশ করে প্রশ্ন আসে। আর সেরি কী করে মনে রাখবে, দেখো রেশমে র আছে, সেরিতেও র আছে, তো সেরি কালচার এভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আর একটা জিনিস মনে রাখবে, এখানে ফেরত এলাম, সেটা হচ্ছে মাছ চাষকে কী বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো মাছ চাষ যেটা হয় না, এটাকে তোমাদের কী বলা হয়, বলা হয় পিসি কালচার। কী বলা হয়, পিসি কালচার। পাইসেস থেকে আসে, পাইসেস মানে হচ্ছে মাছ, তো পিসি কালচার বলা হয় একে। ঠিক আছে, এগুলো একটু মাথা রাখবে, পাইসেস মানে হচ্ছে মাছ। ঠিক আছে, পাইসেস থেকে এই কথাটা আসে, পিসি কালচার বলা হয়। চলো পরেরটা।
পরের প্রশ্ন, নিচের কোনটি স্থায়ী কলার এক্সাম্পল? ঠিক আছে, এটা উতক মানে কলা, ঠিক আছে। স্থায়ী কলার এক্সাম্পল কোনটা? দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে প্লান্ট টিস্যু আছে সেটাকে দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, ঠিক আছে, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সবাই জানো যদিও, কারণ এখন এক্সাম সামনে, তবে একবার রিভাইজ করার জন্য স্থায়ী কলাকেই এই দুটো পার্টে ভাগ করা যায়, ঠিক আছে। সরল স্থায়ী কলা কোনগুলো? সরল স্থায়ী কলা হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে, কোলেনকাইমা আর স্ক্ল্যারেনকাইমা। স্ক্ল্যারেন, এরা হচ্ছে তোমাদের সরল স্থায়ী কলা, ঠিক আছে, প্যারেন, কোলেন অ্যান্ড স্ক্ল্যারেন। জটিল স্থায়ী কলা কোনগুলো? জটিল স্থায়ী কলা হচ্ছে দুটো, একটা হচ্ছে জাইলেম, ঠিক আছে, আর দুই হচ্ছে তোমাদের ফ্লোয়েম। ওকে, এছাড়া আমরা জানি আমাদের ভাজক কলাও কিন্তু থাকে, তোমরা জানো যে ভাজক কলাও থাকে, ঠিক আছে। ভাজক কলাও কিন্তু 3 প্রকারের হয়, ঠিক আছে। ভাজক কলাও 3 প্রকারের হয়, কী কী? একটা হচ্ছে এপিকাল মেরিস্টেম, মানে হচ্ছে তোমাদের যাকে বলা হয় শীর্ষ ভাজক কলা, ঠিক আছে, শীর্ষ ভাজক কলা, যাকে বলা হয় তোমাদের এপিকাল মেরিস্টেম, ঠিক আছে। আর যেটা আমাদের পাশে থাকে তাকে বলা হয় তোমাদের নিবেশিত ভাজক কলা, আর দুই হচ্ছে গৌণ ভাজক কলা, ঠিক আছে। সেকেন্ডারি মেরিস্টেম, নিবেশিত ভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম, আর হচ্ছে শীর্ষ ভাজক কলা। এই 3 টাইপের ভাজক কলা কিন্তু ডিভিশন পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। গৌণ ভাজক কলা কেন বলা সেকেন্ডারি মেরিস্টেম? কারণ এটা পরে হয়। নিবেশিত ভাজক কলা মানে এপিকাল মেরিস্টেম, এটা হচ্ছে কোনো একটা ডাল গজাতে এই নিবেশিত ভাজক কলা কিন্তু হেল্প করে। এখানে কারেক্ট আনসার কী হবে? প্যারেনকাইমা হবে, কারণ রক্ত তো হিউম্যান টিস্যু, রক্ত হচ্ছে হিউম্যান টিস্যু, আর রক্ত হচ্ছে কিন্তু কানেকটিভ টিস্যু, মানে যোগ কলা, ঠিক আছে, এটা হচ্ছে যোগ কলা। চলো হ্যাঁ, পরের প্রশ্ন, রোস্টিং প্রক্রিয়া মূলত কোন অয়স্কে প্রয়োগ করা হয়? অয়স্ক শব্দের অর্থ হচ্ছে আকরিক বা ওর, ঠিক আছে। অয়স্ক শব্দের অর্থ কি? আকরিক বা ওর। তো কোন ওর বা আকরিকে তোমাদের রোস্টিংটা তোমাদের কি করা হয়? দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্সার কী হবে আমাদের? সালফাইড। তা আমরা জানি যেমন তোমাদের জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জেডএনএস, জেডএনএসের সঙ্গে তুমি যখন অক্সিজেনকে অ্যাড করছো, ঠিক আছে, এবং অ্যাড করার ফলে যখন তুমি সেখানে তাপ দিচ্ছ, কী দিচ্ছ? রোস্টিং দিচ্ছ, হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, ঠিক আছে, তাপ দিচ্ছ, তখন সেটা কী হয়? তখন জিঙ্ক অক্সাইডে সেটা কনভার্ট হচ্ছে এবং তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই পদ্ধতিটাকে রোস্টিং বলা হয়। রোস্টিংয়ে মেনলি কী করা হয়? সালফাইডকে নেওয়া হয়, ঠিক আছে, সালফাইডকে নেওয়া হয় এবং তাকে অক্সিজেনের উপস্থিতিতে প্লাস অক্সিজেনের উপস্থিতিতে তাকে হিট দেওয়া হয়। এই ঘটনাকেই রোস্টিং বলে, ঠিক আছে। এছাড়া আর একটা আছে যেটা তোমাদের বলে রাখি, যেটা আমি তোমাদের প্রথম দিন যখন এক্সাম শুরু হয়নি আমার যে ভয়েস মেসেজ আমি তোমাদের পেড গ্রুপ এবং আমার নর্মাল গ্রুপে করেছিলাম, সেখানেও আমি তোমাদের এই কথাটা বলেছিলাম যে তোমরা যদি জিঙ্ক কার্বনেটকে দাও, অর্থাৎ তোমরা যদি কার্বনেটকে নাও এবং সেখানে যদি কোনো রকম অক্সিজেন না থাকে, তাকে যদি তুমি হিট দাও, তাকে যদি তুমি কী দাও? তাকে যদি তুমি হিট দাও, ব্যাপকভাবে হিট দেবে, তাহলেও সেটাও কিন্তু জিঙ্ক অক্সাইড এবং মানে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এবং এটা কী হয়? এটা তোমাদের কার্বনেট লাগে, এখানে তোমাদের কী লাগে? কার্বনেট লাগে, প্লাস মাইনাস তোমাদের অক্সিজেন লাগে। ওখানে তোমাদের কী ছিল? প্লাস অক্সিজেন, এখানে মাইনাস অক্সিজেন, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে এই কাজটা হয়। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ক্যালসিনেশন। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ক্যালসিনেশন, ঠিক আছে। এই পার্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টগুলো থেকে তোমাদের কোশ্চেন্স আসছে। তো সালফাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। ওকে, চলো নেক্সট পরেরটাতে। কোথায় পাবে এটা? মেটাল নন মেটালে ধাতুকে কী করে বের করতে হয় আকরিক থেকে, তার উপর বেস করে প্রশ্ন দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, যখন কোনো বস্তুই 3 দাগ 3 দাগ দেখবে না, ঠিক আছে, এগুলো তোমাদের দাগ নম্বর দিয়ে স্লাইড তৈরি করা হয়, বাট আমি যেমনটা প্রশ্ন ইম্পর্টেন্ট পাই সেগুলোকে নিয়ে নিই আগে। যখন কোনো বস্তু সমান বেগে বৃত্তাকার পথে চলে তখন এই গতিকে কী বলা হয়? তো কোনো বস্তু যখন সমান বেগে চলছে, দেখো কোনো বস্তু সমান বেগে চলছে, ঠিক আছে, সমান বেগে চলছে, অর্থাৎ এখান থেকে এইটুকু ধরো 3 সেকেন্ডে যতটা পথ যাচ্ছে, এখান থেকে এইটুকু সে ততটাই পথ যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় সমান বেগে চলা। যখন কোনো বস্তু এরকম সমান বেগে চলছে কিন্তু বৃত্তাকার পথে চলছে, তখন তাকে বলা হয় সমান বৃত্তীয় গতি, অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে। কি বলা হয়? ইউনিফর্ম সার্কুলার মোশন। দোলকের গতি কাকে বলা হয়? দোলন গতিকে দোলকের গতি বলা হয়। দেখুন এখানে হচ্ছে, তারপর এখানে চলে আসছে, তারপর আবার এখানে যাচ্ছে, এই ধরনের গতিকে বলা হয় দোলন গতি।
সরলরৈখিক গতি কাকে বলা হয়? তখন স্ট্রেট লাইনে কেউ যাচ্ছে তখন তাকে বলা হয় সরলরৈখিক গতি, ঠিক আছে, রেক্টিলিনিয়ার মোশন। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ সার্কেল আছে দেখতেই পাচ্ছ, এটাই কারেক্ট অ্যান্সার হবে। টাফ কিছু নয়, ইজি। আর মনে রাখবে যে বেগের বা ভেলোসিটির কিন্তু একটা স্কেলার রাশি, তো বেগের কিন্তু মান পরিবর্তন হলেও বেগ চেঞ্জ হবে, বেগের কিন্তু দিক পরিবর্তন হলেও বেগ চেঞ্জ হবে। এখানে কিন্তু বেগ চেঞ্জ হচ্ছে, কিন্তু সমান বেগ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে বেগের মান সেম, ঠিক আছে। দেখো বেগ এদিকে তো এদিকে যাচ্ছে, যদি তুমি এই পোর্শনে দেখো তো বেগ কোথায় যাচ্ছে? এদিকে যাচ্ছে। যদি তুমি নিচের দিকে তাকাও দেখো বেগ দেখো এখানে যাচ্ছে, এখানে তাকালে বেগ দেখো এদিকে আসছে, এদিকে তাকালে বেগ দেখো এদিকে যাচ্ছে, এদিকে তাকালে বেগ দেখো এদিকে যাচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ প্রতি মুহূর্তে কিন্তু এখানে দেখো বেগ এদিকে যাচ্ছে, প্রতি মুহূর্তে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ বেগের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ভেলোসিটি ইজ আ ভেক্টর রাশি, তো ভেলোসিটির কিন্তু ডাইরেকশন চেঞ্জ হলেও কিন্তু শুধু মান চেঞ্জ না, গতিবেগের যদি তুমি ডাইরেকশন চেঞ্জ করো তাও কিন্তু বেগ চেঞ্জ হবে, বেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তো বেগ তো চেঞ্জ হবেই, সমান বেগ বলতে এখানে বেগের মান সেমের কথা বলা হয়েছে, ইউনিফর্ম সার্কুলার মোশন। পরেরটা চলো। পরের প্রশ্ন, ইন হুইচ সিচুয়েশন ইজ HIV মোস্ট ডেঞ্জারাস লাইকলি টু স্প্রেড, অর্থাৎ দ্রুত মানে হয় তোমাদের। দেখো আমরা জানি আমরা যদি দুইভাবে তোমাদের HIV ছড়ানোর প্রবণতা সব থেকে বেশি হয় যদি আমরা সিরিঞ্জ ব্যবহার করি, দিস ইজ সিরিঞ্জ, ঠিক আছে। এবং আমরা যদি সিরিঞ্জকে ব্যবহার করি এবং সেই সিরিঞ্জ যদি স্টেলাইজড না হয়, মানে পরিষ্কার করা সিরিঞ্জ, মানে ডাক্তারিভাবে পরিষ্কার করা সিরিঞ্জ যদি না হয়, তাহলে কিন্তু রোগ ছড়াতে পারে। কিন্তু এটা সম্ভাবনা কম হয়, কারণ এটাতে আমরা জানি যে কিছু গাইডলাইন্স মেনটেন করতে হয় বিভিন্ন হসপিটালগুলোতে, ঠিক আছে। তো সেই জন্য এটা ডাইরেক্ট হওয়ার চান্স কম হয়, না তা বলবো না, বাট হওয়ার চান্স কম হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি যখন নিজের ইচ্ছায় একাধিক যৌন সম্পর্ক করছে, ঠিক আছে, তখন সেক্সুয়াল রিলেশন ফর মাল্টিপল পার্টনার্স উইথ মাল্টিপল পার্টনার্স, তখন কিন্তু HIV হওয়ার চান্স সব থেকে বেশি, ঠিক আছে। কিন্তু কারোর HIV হয়েছে মানেই সে এইরকম মেন্টালিটির মানুষ তা কিন্তু একদমই নয়। হতে পারে তার এই কারণেও HIV হতে পারে সে কোথাও থেকে রক্ত নিয়েছে, অর্থাৎ ব্লাড যখন তুমি কাউকে দিচ্ছ তখন সেই ব্লাড পরীক্ষা করার দরকার, ব্লাড পরীক্ষা না করলেও কিন্তু সেই ব্লাড যদি HIV দূষিত হয় তাহলে সেখান থেকেও কিন্তু কি হতে পারে, তোমাদের HIV হতে পারে, ঠিক আছে। সো অনেক কারণে HIV হতে পারে, শুধুমাত্র যে এই কারণে HIV হয় তা নয়, কারণ লোকে ভুল বোঝে, বাট মেজরিটি অফ দ্য রিজন কি HIV এই কারণেই হয় যখন তুমি বেশি কী করে ছড়াতে পারে, এই কারণে ছড়াতে পারে মোস্ট লাইকলি টু, কারণ এখানে আনকন্ট্রোলড সিচুয়েশান হচ্ছে, লোকে তার মর্জি মতো কাজ করছে, এই ক্ষেত্রে কিন্তু ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি হয়, ঠিক আছে। কারণ এই দুটোই ডাক্তারি প্রসেস, এই দুটোতে কিন্তু সম্ভাবনা কম, কারণ এই দুটোতে কী হয় যথেষ্ট পরিমাণ চেক হয়, কিন্তু এটাতে চেক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যে করছে সে প্রথম কথা হিডেন ওয়েজে করে, আর দ্বিতীয় কথা কারণ পাবলিকলি করলে প্রবলেম হবে, তার সামাজিক পরিস্থিতি গণ্ডগোলে পড়তে পারে, তার মান সম্মানহানি হতে পারে, প্রথম কথা সে হিডেন উপায়ে করে, আর দ্বিতীয় কথা হচ্ছে সে তার মর্জি মতো করে, যার ফলে কী হচ্ছে প্রবলেম হচ্ছে। এই কাজগুলোকে করার জন্য একটা হিডেন সলিটারিনেস দরকার হয়, তো এইটাই হচ্ছে গণ্ডগোল, যে এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ছড়ানোর প্রবণতা থাকে, কারণ সেখানে চেক করার বা সেখানে বাধা দান করার কোনো ব্যাপার নেই। বোঝাতে পারছি আমি? ওকে, তো কারেক্ট আনসার আমাদের ডি হবে। নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আর এটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে যে অতিরিক্ত গ্রোথ হরমোন স্রাবের ফলে প্রাপ্তবয়স্কদের কোন রোগ দেখা যায়? এইটার কারণে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা এনসিইআরটিতে উল্লেখই নেই, অথচ কোশ্চেন্স আসছে, ঠিক আছে। তো যারা এনসিইআরটি লাইন বাই লাইন পড়ে গেছে শুধুমাত্র, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেমের ব্যাপার, কারণ তারা অনেকেই আমি জানি যে জায়গান্টিজম নাকি বামনত্ব নাকি অ্যাক্রোমেগালি, তিনটের মধ্যে গুলিয়েছ। মনে রাখবে এই দুটো তোমাদের কিন্তু হয় শৈশবে, অর্থাৎ শিশুদের হয়, আর এইটা অ্যাক্রোমেগালি এইটা হয় তোমাদের অ্যাডাল্টসের জন্য, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এখানে প্রাপ্তবয়স্কদের জিজ্ঞেস করেছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাক্রোমেগালি কী হয়, চোখগুলো যখন তুমি কোনো মানুষকে দেখবে অ্যাক্রোমেগালিওয়ালা মানুষ, তখন দেখবে তার চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, এবং চোখে শেপও ঠিক নেই, এবং মুখগুলো বড় বড়, মুখ অত্যন্ত বড়, এরকম হয় না, চোখগুলো বেশ বড় বড় হয়ে যায়, ঠিক আছে, মুখ অত্যন্ত বড়, ঠিক আছে, মুখটা ব্যাপক বড়, এরকম হয় না, মুখটা একটু লম্বাটে টাইপের হয়ে যায়, মুখটা একটু লম্বাটে টাইপের হয়ে যায়, লম্বাটে টাইপের হয়ে যায়, ঠিক আছে, কানগুলো বড় বড় হয়ে যায়, গলাটা যেন বড় হয়ে গেছে এরকম হয়, হাতগুলো দেহের প্রপোর্শন তুলনায় বড় লাগে, এটা হচ্ছে অ্যাক্রোমেগালি। এটা কি হয়, তোমাদের যখন পিটুইটারি গ্রন্থিতে একটা বিনাইন টিউমার হয় মেজরলি, সেই কারণে গ্রোথ হরমোন ঠিকঠাকভাবে খরিত হতে বা বেশি খরিত, ঠিকঠাকভাবে অনেকে বেশি খরিত হয়, অধিক ক্ষরণের ফলে এটা হয়। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু কম ক্ষরণের জন্য হয় না, গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের জন্য কিন্তু এটা হয়, ঠিক আছে। যেখানে বামনত্ব কিন্তু কম ক্ষরণের জন্য হয় শৈশবে, জায়গান্টিজমই আবার শৈশবে বেশি ক্ষরণের জন্য হয়,
ঠিক আছে। আর মধুমেহ বা ডায়াবেটিস তোমরা সবাই জানো যে এটা ইনসুলিনের কারণে হয়, ঠিক আছে, ইনসুলিন হরমোনের কারণে এটা হয়, যেটা কিনা আমাদের অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। তো কারেক্ট আনসার আমাদের কী হবে এখানে? অ্যাক্রোমেগালি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। পরেরটা চল। যারা এখনও জোর গলায় বলছেন যে মানে স্টুডেন্ট বা টিচার সবাই যে এনসিইআরটি থেকে ডাইরেক্ট লাইন বাই লাইন প্রশ্ন আসছে না, 70% থেকে 80% লাইন বাই লাইনই আসছে, বাট 20% কোশ্চেন লাইন বাই লাইন আসছে না, একটুখানি এদিক ওদিক দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, এনসিইআরটি ডিলিটেড সিলেবাস থেকেও কিন্তু কোশ্চেন্স এসছে। এখনও পিরিয়ড টেবিল থেকে কোশ্চেন্স দেখা যায়নি, ঘাবড়ানোর কিছু নেই, কারণ পিরিয়ড টেবিলটার কোশ্চেন্স ঘুরিয়ে মেটাল নন মেটাল দিয়ে করা যায়, অনুপরমাণু দিয়ে করা যায়, ওই জন্য ওই চ্যাপ্টারের উপর খুব একটা প্রেশার নেই। কিন্তু এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো আরেকটা চ্যাপ্টারের মধ্যে ঢুকে নেই, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন্স তুলছে, মেজরলি খাদ্য প্রক্রিয়াকরণ। ওকে, ওটাই দেখতে পাচ্ছি এখনও তোমাদের যে ভাবে পড়ছে। আর প্রথম দিন একটা পড়েছিল অ্যালগাল ব্লুম, ওটাও কিন্তু তোমাদের সিলেবাস বহির্ভূত, ওটা তোমাদের জীবের যে শ্রেণীবিভাগ সেখান থেকে এসেছিল, অর্থাৎ যেখানে ওই হুইটেকারের যে বিভিন্ন 5 শ্রেণীবিভাগ আছে ওখান থেকে অ্যালগি থেকে কোশ্চেন্স দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমি কিন্তু ওটা তোমাদের করাচ্ছিলাম, তোমরা বারণ করেছো বলে আমি করাইনি, কারণ অনেকে ছেঁকে ধরলে যে স্যার আপনি করাবেন না, একটা চ্যাপ্টার এক্সট্রা করলে কিছু যায় আসে না, যখন পকেটে 30,000 টাকা ঢুকবে তখন তো ভালো লাগবে, ঠিক আছে। তাহলে একটা চ্যাপ্টার এক্সট্রা করতে আপত্তি কোথায়? হতে পারে আমার কথাগুলো করা লাগবে, কিন্তু কথাগুলো বাস্তব, ঠিক আছে, বাস্তব মেনে চললে কী হয়, সুবিধা হয়। কারণ বলেছে ওখানে এনসিইআরটি তোমাদের মেনে চলতে, এনসিইআরটি পড়ছে মানে এমন নয় একেবারে এনসিইআরটি থেকেই টিও বাদ যাবে না, ওখান থেকেই পড়বে, কপি পেস্ট করে কেউ কোশ্চেন্স দেয় না। কারণ তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন সায়েন্স পড়েছো তখন তোমরা দেখেছো যে কিছু এক্সট্রা কোশ্চেন্স করে রাখতে হয়, সেটা রিকোয়ার্ড, ঠিক আছে, কারণ এখানে নলেজের প্রশ্ন এটা, ওকে। আর যেখানে জিকে শব্দটা রয়েছে সেখানে হতেই পারে যে জিকে, সায়েন্টিফিক জিকে ওখানে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, আমার কথা বুঝতে পারছো আশা করি, সেই জন্য পড়ে যাওয়াটা তোমাদের উচিত ছিল। দেখো কী বলেছে, এখন তোমরা বলছো আমাকে পড়াতে, এখন অনেকেই বলছে আমাকে পড়াতে, আমি পড়িয়েও দেবো, কিন্তু সেইভাবে প্রস্তুতি কী হবে, এটা বাস্তব জিনিস। তো যদি কোনো যান 50 কিলোমিটার/ঘন্টা বেগে চলে এবং তাকে হঠাৎ থামতে হয়, তবে কোনো যানবাহনে ব্রেক সবচেয়ে দ্রুত কাজ করবে, কোন যানবাহনে ব্রেক সবচেয়ে দ্রুত কাজ করবে? দেখো, ব্রেক কাজ করার ওপরে, পয়েন্ট টু বি নোটেড, ব্রেক কাজ করার উপরে, ঠিক আছে, যেটা কাজ করে সেটা হচ্ছে ভরবেগকে কমাতে হয়, ভরবেগকে কী করতে হয়, জিরোতে আনতে হয়। ভরবেগকে জিরোতে না আনলে গণ্ডগোল। যার ভর বেশি, বেগ সবারই এক্স আছে, কিন্তু যার ভর বেশি, মানে এখানে তোমাদের 50 কিলোমিটার/আওয়ার দিয়েছে, বেগ সবারই 50 কিলোমিটার/আওয়ার আছে, কিন্তু যার বেগ বেশি যার ভর বেশি তাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ কম, মানে বেশি সময় লাগবে। যার ভর বেশি তাকে থামাতে বেশি সময় লাগবে, ঠিক আছে। তো এখানে দেখো, ট্রাকের ভর বেশি, বাসের ভর বেশি, সাইকেল থামাতে কম সময় লাগবে, ঠিক আছে, কারণ সাইকেলকে ব্রেক করলে সাইকেল থেমে যায় কেন? কারণ সাইকেলের ভর বেশি নয়, সাইকেলের ভর কী হয়, কম, যেহেতু কম সেহেতু সাইকেলকে থামাতে সবথেকে দ্রুত কাজ করবে, কারণ সাইকেলের ভরবেগ কম হবে তাই, ঠিক আছে। বাস ট্রাকের ভরবেগ অনেক বেশি হবে, কারণ এদের ভর বেশি, বেগ একই হলেও, ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? কারণ সবাইকে সেম গতি দেওয়া হয়েছে, তো যার ভর বেশি তাকে থামাতে বেশি সময় লাগবে। পরেরটা চল। কোনো বস্তুর ভর অপরিবর্তিত রেখে তার বেগ 4 গুণ বাড়ালে গতিজ শক্তির কী পরিবর্তন হবে? আমরা জানি যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি, এটা কিন্তু তোমাদের মাসের সঙ্গে সমানুপাতিক, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এটা কিন্তু তোমাদের ভেলোসিটি মানে বেগের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তো আগে যদি তোমাদের বেগ থাকে 1:4, তাহলে এটা বেগের রেশিও, তো কাইনেটিক এনার্জি রেশিও কী হবে, 1 ওদিকে হয়ে যাবে 4 তার মানে 1 থেকে কী হয়ে যাবে, 16 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে, তোমাদের 16 গুণ হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। পরের প্রশ্ন, কোন প্রকার প্রজননে পুরুষ ও মহিলা উভয় গ্যামেটের প্রয়োজন হয়? দেখো, আমরা জানি যে পুরুষ এবং মহিলা উভয় গ্যামেটের প্রয়োজন কখন হয়, যখন আমরা সেখানে যৌন প্রজনন করছি। যৌন প্রজনন ছাড়া এগুলো সবই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান। তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশানে কিন্তু আমরা জানি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উভয় গ্যামেটের প্রয়োজন হয়। উন্নত প্রাণী এবং উন্নত উদ্ভিদে এই টাইপের যৌনজনন দেখা যায়, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, যৌনজনন। আর এগুলো তো তোমরা ক্লাস 9-এর যে রিপ্রোডাকশন চ্যাপ্টার আছে সেখান থেকে একবার রিভিশন করে নিলেই তোমাদের মাথায় ঢুকে যাবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চল পরেরটাতে। নেক্সট প্রশ্ন, একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি 20 ওয়াট এবং তা এত ভোল্টে কাজ করছে, তাহলে এর দ্বারা প্রবাহিত বিদ্যুৎ ক্ষমতা কত হবে? দেখো, পাওয়ার ইকুয়াল টু, আমরা জানি V/I, পাওয়ারের 3টে ফর্মুলা আছে, একবার রিভাইজ করে দিই। পাওয়ার ইকুয়াল টু কী হয়, V²/R, আর পাওয়ার ইকুয়াল টু কী হয়, I²/R। এই তোমাদের 3টে ফর্মুলা, এই একটা, এই দুটো, এই 3টে, আমাদের এখানে এই ফর্মুলাটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। চলো করে ফেলা যাক।
এখানে বলেছে পাওয়ার আমাদের 20 ওয়াট, ভি আমাদের বলেছে 120 ভোল্ট, তোমাদের আই জিজ্ঞেস করেছে। তো ভেরি ইজি কোশ্চেন্স, ঠিক আছে। 1/6 হবে অ্যান্সার আমাদের, কত হবে 1/6। 1/6 শব্দের অর্থ কী, যে 6×96, তো 0.167 এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এত অ্যাম্পিয়ার উঠবে কারেক্ট অ্যান্সার হবে। তুমি 6 দিয়ে এটাকে ভাগ করলে কী হবে, 0 বসলো, 6 1 6, 40 গেল, 6 6 36, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো 0.166666 চলতে থাকবে, বাট আমরা এখানে রাউন্ড ফিগারে 0.167 নেবো। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরেরটা চলো, নেক্সট কোশ্চেন, তোমাদের 6টা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন্স, যদি চাঁদের ভর দ্বিগুণ করা হয় তবে পৃথিবী ও চাঁদের মধ্যেকার মাধ্যাকর্ষণ বলের কি পরিবর্তন ঘটবে। দেখুন আমরা জানি যে পৃথিবীর মধ্যেকার যে মাধ্যাকর্ষণ টান, ঠিক আছে, মানে ফোর্স, ঠিক আছে, সেটা কিসের উপর নির্ভর করে, দুটো যে তোমাদের মাস আছে তাদের গুণফলের ওপর নির্ভর করে, আর এর যে তোমাদের ডিস্ট্যান্স আছে তার স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক ফরম্যাটে থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা এই দুটো জিনিসের উপর কাজ করে। কোনো যে দুটো ভর আছে তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর তাদের যে মধ্যেকার যে দূরত্ব, মধ্যেকার দূরত্ব মানে কি, তাদের কেন্দ্রীয় পয়েন্ট এটা আছে, একটা আছে, এদের মধ্যেকার যে, চলো একটু ভালো করে আঁকি, একটা আছে, এই এদের দুটো যে কেন্দ্রীয় পয়েন্ট, এই যে কেন্দ্রীয় পয়েন্ট, এবং এটা স্ট্রেট লাইনে থাকবে, আমার তো মেঘে যাচ্ছে, তো স্ট্রেট লাইনে রেক্টিলিনিয়ার ডিস্টেন্স, ঠিক আছে, অর্থাৎ সরল রৈখিক দূরত্ব হবে এদের মধ্যে, কেন্দ্রীয় পয়েন্ট টু কেন্দ্রীয় পয়েন্ট। এটা যদি ডি হয় তাহলে এটার মান কী হবে, ডি স্কোয়ার হয়, ঠিক আছে। তো এইটা তোমাদের পুরো ব্যাপার। এবার তোমাদের কি বলেছে এখানে, তোমাদের বলেছে যে কোনটা কম কোনটা বেশি হবে, করা যাক অ্যান্সার। তো এখানে বলেছে যে তোমাদের চাঁদের ভরকে দ্বিগুণ করতে বলছে, মানে এইটাই ছোটোটা ধরো চাঁদের ভর, এটাকে কি করতে বলছে, দ্বিগুণ করতে বলছে। তো এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে, কারণ ফোর্স তখন কী হয়ে যাবে, এর সঙ্গে প্রপোর্শনাল, তো ইন্টু 2m হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাও দ্বিগুণ হয়ে যাবে। দেখো এখানে এফ ছিল, এখানে F1 ধরো, এটা ছিল m ইন্টু এম, বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম, আর এখানে কী হচ্ছে, ফোর্স ইকুয়াল কী হয়ে যাচ্ছে, বড় এটা F2 ধরো, এটা কী হয়ে যাচ্ছে 2 ইন্টু mm, অর্থাৎ 2টা যদি আগে দাও তাহলে 2 ইন্টু mm, তাহলে ফোর্স কী হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, কারণ ডি তো সেমই আছে, ঠিক আছে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, দ্বিগুণ হবে, বোঝাতে পারছি। চল পরেরটাতে কি প্রশ্ন দিয়েছে, বেকিং সোডার রাসায়নিক সূত্র কি, ভেরি ইজি। বেকিং সোডার রাসায়নিক সূত্র কী হয়, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, একে কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়, আইদার বাই বলা হয় অথবা কি বলা হয়, হাইড্রোজেন কার্বনেট। কেন, কারণ হাইড্রোজেন থাকে তাই। তোমরা কীভাবে বুঝবে, দেখো বেকিংয়ে বি আছে, আর বাইকার্বনেটও বাই মানে ব আছে, সোডিয়াম বাইকার্বনেট অ্যান্সার হবে তোমাদের। কীভাবে তৈরি হয়, তোমাদের NaCl নিলে, ঠিক আছে, এবং তার সঙ্গে তুমি অ্যামোনিয়া নিলে, ঠিক আছে, এবং তার সঙ্গে তুমি নিলে জল, এবং তার সঙ্গে তুমি নিলে CO2, এই পুরো রিয়াকশানটা করার ফলে তোমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaHCO3 উৎপন্ন হয়, আর তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, NH4Cl, বিক্রিয়া দিতে পারে, সেই জন্য এটা আমি তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন তো দ্যাট, বিক্রিয়া কী করলাম লিখে দিলাম, এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এইভাবেই প্রস্তুত করা হয়, ঠিক আছে। আর এর থেকে কী কী তৈরি হয় তোমরা জানো, যে এর থেকে তোমাদের যে বেকিং পাউডার তৈরি করা যায়, ঠিক আছে। সোডিয়াম, এই যে তোমাদের বেকিং সোডা থেকে কিন্তু বেকিং পাউডার তৈরি করা হয়, ঠিক আছে। কী করে তৈরি করা হয়, যেই বেকিং সোডার মধ্যে, ঠিক আছে, বেকিং সোডার মধ্যে তুমি যদি মৃদু অ্যাসিডকে অ্যাড করে দাও, যেমন টার্টারিক অ্যাসিডকে তুমি যদি অ্যাড করে দাও তাহলে সেটা কিন্তু বেকিং পাউডারে কনভার্ট হয়ে যাবে। আর মনে রাখবে এটাকে কিন্তু সিল প্যাকেই বিক্রি করতে হয়, যদি এর মধ্যে সামান্য জল ঢোকে তাহলে রিয়াকশান আরম্ভ হয়ে যাবে। তো বেকিং পাউডার হয় এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি বেকিং পাউডার। বেকিং সোডাই বেকিং পাউডার নয়, কিন্তু বেকিং সোডার সঙ্গে যখন সামান্য মৃদু অ্যাসিড অ্যাড থাকে, এবং এটা এডিবল অ্যাসিড অর্থাৎ খাদ্য উপযোগী অ্যাসিড, এমন নয় যে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিডকে মিশিয়ে দিলে, খাদ্য উপযোগী অ্যাসিড, ঠিক আছে, সেটাকে মিক্সড আপ যখন থাকে তখন তাকে আমরা বলি বেকিং পাউডার। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্সার আমাদের কী হবে, NaHCO3। পরেরটা চলো, নেক্সট কোশ্চেন্স, উত্তল দর্পণে গঠিত প্রতিচ্ছবি প্রকৃতি কী, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড বাই কনভেক্স মিরর। কনভেক্স মিরর কেমন হয়, কনভেক্স মিরর তোমাদের কেমন হয়, এই হচ্ছে তোমাদের কনভেক্স মিরর, ঠিক আছে, দিস ইজ কনভেক্স মিরর। কনভেক্স মিরর আমরা জানি, কনভেক্স মিররে সবসময়ের জন্য অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, মানে অবাস্তব অর্থাৎ কাল্পনিক প্রতিবিম্ব উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, কাল্পনিক, ঠিক আছে।
আর কাল্পনিক প্রতিবিম্ব কেমন হয়, এখানে ছোট কাল্পনিক প্রতিবিম্ব উৎপন্ন হয় এবং সেই প্রতিবিম্ব কী হয় তোমাদের সোজা হয়, ঠিক আছে। এবং এটা একটা কিন্তু অপসারী দর্পণ, এটা মনে রাখবে, এটা কিন্তু একটা অপসারী দর্পণ, ঠিক আছে। তো সব যা আছে মোটামুটি লিখে দিলাম। অ্যান্সার তোমাদের কী হবে, এখানে বাস্তব সোজা বড় না, বাস্তব উল্টো, বাস্তব তো নয়ই, বাস্তব কাল্পনিক সোজা ছোট, এটা ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। কালকে তোমাদের আমি একটা চার্ট দিয়েছিলাম, চার্ট দেওয়া নয়, এটা এনসিইআরটি থেকে তুলে আমি তোমাদের দেখিয়েছিলাম বেসিক্যালি। তো তার উপর বেস করে দেখো অ্যাটমিক মাসের ওপর আমি একটা প্রশ্ন নিয়েছি, এক্সপেক্টেড কোশ্চেন্স, ঠিক আছে। আর স্টার দিচ্ছি মানে বুঝতে পারছো, সব তো বলা যায় না। তো দেখো গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে C6H12O6, ঠিক আছে। গ্লুকোজের সংকেত নিয়েও কিন্তু প্রশ্ন এসেছিলো। তো কার্বন কটা, 12টা, কার্বনের অ্যাটমিক মাস কত, 12, আর এখানে কটা আছে, 6টা, এক একটার 12 আছে 6টা। হাইড্রোজেনের এক একটার 1 করে আছে কটা, 12টা। অক্সিজেনের এক একটা কত করে হয়, অক্সিজেনের অ্যাটমিক মাস তোমরা নিজেরা বলো, অক্সিজেনের অ্যাটমিক মাস কত করে হয়। এই যে এই স্লাইডটা আমি কালকে তোমাদের দিয়েছিলাম, দেখো এখানে যে কটা আছে সেই কটার উপর বেস করে কিন্তু নর্মালি প্রশ্ন আসে, আমি বলেওছিলাম, ঠিক আছে। যেমন HCl এর আসতে পারে, কারণ ক্লোরিনের হচ্ছে তোমাদের 35.5 আর এইচের হচ্ছে তোমাদের 1, বুঝতে পারলাম। এরকম ধরনের কোশ্চেন্স আসতে পারে, যেমন CaCO3 আসতে পারে, CaO আসতে পারে, কারণ ক্যালসিয়ামেরটা অনেকের জানা থাকে না, অক্সিজেন তো জানা থাকে, ক্যালসিয়ামের জানা থাকে না, ঠিক আছে। তো এই চারটা একবার করে যাও, আমি এটা এই স্লাইডের সঙ্গে তোমাদের সেভ করে দেবো, আর কালকের যা PDF আছে, যা বাকি আছে সব আজকে তোমাদের দিয়ে দেওয়া হবে। চলো যাই হোক, প্রশ্নে ফিরে আসি। অক্সিজেনের কত হয়, 16 করে হয়, তো এক একটা 16, তো টোটাল 6টা আছে। তো গড় এখানে 6 বারং 72, 12 1 কে 12, আর 6 7 96, ঠিক আছে। তো টোটাল কত করে হবে দেখতে পাচ্ছ, লাস্টে তো 0 থাকবেই, কারণ 2 2 4, 6 4 10, 9 1 10, আর 1 11, 11 আর 7 হচ্ছে 18। তো কারেক্ট অ্যান্সার উইল বি 100 গ্রাম, 180 গ্রাম পার মোল। গ্রাম পার মোলে মাপা হয় জানো, ঠিক আছে, বা AMU-তে মাপা হয়। তো এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট শো টিন্ডাল এফেক্ট। তো আমি তো এখানে সব কটাই দেখতে পাচ্ছি টিন্ডাল এফেক্ট শো করবে, হয়তো এখানে কপার সালফেট ছিল, ঠিক আছে, হয়তো এখানে কপার সালফেট ছিল। কপার সালফেটের দ্রবণ, চিনির দ্রবণ, সুগার সলিউশন, তারপরে তোমাদের সল্ট সলিউশন, এরা কিন্তু টিন্ডাল এফেক্ট শো করে না। কেন করে না, টিন্ডাল এফেক্ট শো করে না, কেন করে না, কারণ এরা হচ্ছে ট্রু সলিউশন, সত্যিকারের দ্রবণ, এরা হচ্ছে প্রকৃত দ্রবণ, এই জন্য এরা ট্রু সলিউশন। আর ট্রু সলিউশন যারা হয় তারা কিন্তু কী করে না, তারা কিন্তু এই টিন্ডাল এফেক্ট শো করে না, কারণ দ্রবণের কণাগুলো অত্যন্ত ফাইনভাবে জলের সঙ্গে মিশে যায়, ফলে কোনো কণাই থাকে না যেখানে আলো কী হবে স্ক্যাটার করবে, ঠিক আছে। সো এটা কারেক্ট অ্যান্সার নয়, ওকে, এখানে কোনোটাই কারেক্ট অ্যান্সার নয়, কারণ দেখো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চক সলিউশন, তোমাদের এনসিইআরটিতে যেটা চক সলিউশন লেখা আছে, চক মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট, ওই চক সলিউশন দেখবে ওটা হচ্ছে প্রলম্বন, অর্থাৎ চক সলিউশন প্রলম্বন, প্রলম্বন মানে হচ্ছে তোমাদের কি সাসপেনশন, ঠিক আছে, কি তোমাদের সাসপেনশন, তো সাসপেনশন হচ্ছে প্রলম্বন। তো এখানে দেখা যায় না, এখানে টিন্ডাল এফেক্ট দেখা যায়, তো এখানে সবকটাই এখানে কারেক্ট। অল আর স্টার সলিউশন হচ্ছে তোমাদের এই দেখো দুধ, বলে দিই একটুখানি দাঁড়াও, দুধ আর ইমালশন, এদিকে দিক দিয়ে বলে দিই, দুধ আর ইমালশন, ঠিক আছে, আর এরা হচ্ছে কোলয়েড, ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে কোলয়েড, ওকে, এটাও তোমাদের কোলয়েড, এটাও তোমাদের কোলয়েড, এও কোলয়েড, এরা তোমাদের কোলয়েড, ঠিক আছে, কিন্তু এও তোমাদের কোলয়েড, আর এটা হচ্ছে তোমাদের প্রলম্বন, এখানে তো লিখে দিচ্ছি এ হচ্ছে প্রলম্বন, ঠিক আছে। তো সব কটাতেই টিন্ডাল এফেক্ট শো করবে, সব কটাতেই শো করবে, হয়তো ওখানে এইগুলো ছিল, ওকে। যাই হোক, অ্যান্সার বলে দিলাম তোমাদের। পরেরটা চলো, দেখো জীবের জনন নিয়ে ছোট্ট করে এখানে আমি একটুখানি তোমাদের পরেই দিই, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এর পরের কোশ্চেন্সটা তোমাদের জীবের জনন নিয়েই আছে। বলেছে ইস্ট কিন্তু মোল্ডের মাধ্যমে কিন্তু কি করে, এর বৃদ্ধির ধরনের সঙ্গে তুলনা করতে পারে, মানে ইস্ট কিন্তু মোল্ডের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে। নেক্সট তুমি যদি দেখো যে নিচের দিকে আছে তোমাদের ফিউশন বা ফিউশন, ঠিক আছে, ফিউশন তো তোমাদের কেমিস্ট্রিতে হয়, ঠিক আছে। তো ফিউশন কীভাবে কাজ করে, ফিউশন বা বিভাজন, দেখো এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন ফিউশনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করতে পারে। ফিউশন হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কী হয়, বহু ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া কী করে, সমান দুটো খণ্ডে বিভাজিত হয়ে যায়। অ্যামিবা বিশেষ করে এই পদ্ধতিতে বংশবিস্তার করে, ফিউশন পদ্ধতিতে, ঠিক আছে। কিছু আছে যারা ফিউশন তো করে কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতিতে করে, অ্যামিবা যে কোনো তলে ভাগ হয়ে যেতে পারে, কিন্তু লিসমেনিয়া
এরা কি করতে পারে, যেমন প্লাজমোডিয়াম, এরা কি করতে পারে, এরা যেটা করে সেটা হচ্ছে যে, যেমন লিসমিনিয়া বিশেষ করে দ্বিবিভাজন করে, কি করে করে, মাঝখান থেকে ভাগ হয়ে যায়, এক্স্যাক্ট মাঝখান থেকে, ঠিক আছে, ভাগ হয়। এবং এটা হচ্ছে তোমাদের, এটাকে কি বলা, এটাকে বলা সুসজ্জিতভাবে দ্বিবিভাজন করা, ঠিক আছে। তো এটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে তোমাদের প্লাজমোডিয়ামের কিন্তু দ্বিবিভাজন হয় না, ফিশনই হয়, কিন্তু মাল্টিপল ফিশন হয়। অর্থাৎ আমরা কি দেখলাম, যে অ্যামিবা, বিভিন্ন প্রোটোজোয়া যেমন লিজমেনিয়া, এরা কিন্তু দ্বিবিভাজন করে। অ্যামিবার বহুতলে বিভাজন হয়, বহুতলে মানে কি যে কোনো তল দিয়ে বিভাজন হতে পারে, কিন্তু দ্বিবিভাজনই হয়। লিজমেনিয়ার এক্স্যাক্ট প্যাটার্নে দ্বিবিভাজন হয় সুসজ্জিত রীতিতে। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কী হয়, সেটা দ্বিবিভাজন হয় না, বহু বিভাজন হয়, মাল্টিপল ফিশন হয়, ঠিক আছে। ওকে, ইস্ট কিন্তু কোরদ, মানে কোরদগুলি পরবর্তীকালে মোল্ডে পরিণত হয়। ইস্ট কিন্তু কোরদ করে কিন্তু কোরদ গমের মাধ্যমে কিন্তু বংশবিস্তার করতে পারে, অপত্য জীব তৈরি করতে পারে। নেক্সট চলো পরের লাইনে লেখা আছে। নেক্সট যদি আমরা একটু নিচের দিকে যাই, ঠিক আছে, পুনরুৎপাদন পদ্ধতি, অর্থাৎ এমন কিছু জীব আছে যাদের দেহে কিছু এক্সট্রা পার্ট পাওয়া যায়, যেগুলো বিশেষায়িত হয়েছে, স্পেশালাইজড হয়েছে, কী করার জন্য, নতুন দেহাংশ তৈরি করার জন্য। এটাকে বলা হয় বিভেদিত জীব। এবং এরা কিন্তু দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে নতুন জীব সৃষ্টিতে সক্ষম। এর অর্থ কি, যদি কোনো জীবদেহ কোনোভাবে কেটে যায় বা ভেঙে যায় এবং বহু খণ্ডে বিভাজিত হয়, তাহলে সেই বিভিন্ন খণ্ডাংশ থেকে নতুন জীব তৈরি হতে পারে। হাইড্রা এবং প্ল্যানেরিয়া এই পদ্ধতিতে বংশবিস্তার করে, একে বলা হয় রিজেনারেশন বা পুনরুৎপাদন পদ্ধতি। তুমি যদি একটা হাইড্রিয়াকে 3টে খণ্ডে ভাগ করে দাও,